তাহলে আমরা দ্বিতীয় পর্বে এলাম অঙ্কনকে নিয়ে। তো প্রথম পর্বের বেশ জমজমাট আড্ডা জমেছে। রাত এখন 12টা প্রায়। দ্বিতীয় পর্বে অঙ্কনকে নিয়ে নাড়াচাড়া শুরু হোক। জীবনের স্ট্রাগল কোন সময় মনে হয়েছিল যে প্রায় হেরে যাচ্ছি, মানে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে? সত্যি কথা বলতে গেলে আমার এই 24 বছরের জীবনে ঈশ্বরের কৃপায় আমার আশেপাশের মানুষদের মানে আমার সাথে ব্যবহার, আমার পাশে থাকাতে এই জিনিসটা আমার কখনোই মনে হয়নি যে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। কারণ পজিটিভ একটা অ্যাটিটিউড ঈশ্বরের আশীর্বাদে সবসময় ছিল। আচ্ছা। যে মানে বিরাট কোহলি একটা কথা আছে না, সামটাইমস 1% চান্স ইজ গুড এনাফ। সেই জিনিসটা মাথার মধ্যে ছিল, এখনো আছে, যে একদম হেরে যাচ্ছি বলে কিছু হয় না। এখন অব্দি মনে হয়নি ঈশ্বরের কৃপায়। তো এই ভাবনাটা যেন না আসে, আমার মনের মধ্যেও না আসে, কারোর মনের মধ্যেই যেন না আসে। আমাদের মানসিকতাকে এতটাই শক্ত রাখতে হবে। একদম খুব ভালো বলেছে কথাটা। জীবনে স্ট্রাগল কোন সময়টা জীবন চেঞ্জিং হয়ে গেছে, খুব জীবনকে শিখিয়েছে অন্যভাবে? জীবনে স্ট্রাগল বলতে গেলে যেটা আমি বললাম, আমি আগেই উল্লেখ করেছি যে 2022 সালের এপ্রিল মাস থেকে শুরু করে 2023 সালের প্রায় মাঝামাঝি সময় অবধি, বা তারও একটু কিছুটা দেরিতে, এই সময়টাকে আমাকে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এবং এই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে, এবং এইটাকে আমার সত্যি বলতে স্ট্রাগল বলে মনে হয়েছে। কারণ যেখানে প্রশ্ন বাঁচা আর মরার হয়ে যায়, তো তখন স্ট্রাগল বলে মনে হয়েছে। কিন্তু ঈশ্বরের কৃপায় মনের মধ্যে আশা ছিল, ঈশ্বরের বিশ্বাস ছিল, তাই পডকাস্টে বসে আছি তোমাদের সামনে। তো সেটাই আর। আচ্ছা, তো আগামী দিনে যে ভাই বোন বা যারাই হোক, ছোটরা যারা এর মধ্যে দিয়ে যাবে, সেটা তাদের নিয়ে কি বার্তা থাকবে? বার্তা হচ্ছে এটাই যে এটা যন্ত্র, তো শরীরটা হচ্ছে একটা যন্ত্র, এবং যন্ত্র খারাপ হবেই। বিজ্ঞান উন্নতি হচ্ছে, বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে। যারা ডাক্তার তাদের উপর ভরসা রাখতে হবে যে তারা ঠিক সারিয়ে দেবে। সব থেকে বড় কথা, ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে যে তারা যে ঈশ্বর আমার সবসময় সাথে আছে। আর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে তুমি যে খারাপ আছো, এই ফিলিংটা মনের মধ্যে যত কম আসবে, সেলফ সিম্প্যাথি যেটাকে বলা হয়, সেই জিনিসটা যত না করবে তত ভালো। তুমি নিজেকে মনে করবে যে আমি আর 5টা মানুষের মতো নেই, আমার সাথে আর বাকি 5টা মানুষের বিশেষ কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাও এগুলো বলার কথা, কিছু না কিছু জায়গাতে তো আমাদের দুর্বলতা থেকেই যায়, যে সেই কাজটা করতে পারছে, আমি করতে পারছি না। কিন্তু তাও মানসিকতাটা আমরা কিভাবে রাখছি, কারণ আমাদের মনটাই সব থেকে বড় জিনিস হলো মন। শরীর বললাম, শরীর যন্ত্র খারাপ হবে, মন দিয়ে এটাকে সারিয়ে নিতে পারো। মনকে ব্যবহার করো, ঈশ্বরে বিশ্বাস রাখো, ডাক্তারের উপর বিশ্বাস রাখো। আধুনিক টেকনোলজি এসে গেছে, আধুনিক টেকনোলজি তো সবার ক্ষেত্রেই কাজ করছে সমানভাবে। এক্স ফ্যাক্টর কি? এক্স ফ্যাক্টর হচ্ছে তোমার পার্সপেক্টিভ। তুমি যে লড়াই নেমেছো সেই পার্সপেক্টিভটা, ওই পার্সপেক্টিভটাকে পজিটিভ রাখো, অনেকজন বেরিয়ে গেছে, তুমিও বেরিয়ে যাবে। তো ও যে যুদ্ধ জয় করে এসছে, অ্যাকচুয়ালি এটা বড় স্ট্রাগল, এখনো স্ট্রাগল করে যাচ্ছে। তো আমরা খুবই ওকে ওর সহযোদ্ধা হতে পেরে, মানে মানসিকভাবে ওকে আমি খুবই অভিনন্দন যে তুমি মন শক্ত করে এগিয়ে এসছো, এবং বাকিদের জন্য যারা ছোট ভাই বোন যারা রয়েছে, আগামী দিনে এরকম পরিস্থিতির মধ্যে যেন না পড়ে, ঈশ্বরের কৃপায় যদিও পড়ে, তারাও যেন খুব শক্ত মনে সমস্ত কিছুকে অতিক্রম করে এবং জয় করে। এবং একটা গান আছে না, সে আমরা করবো জয়, উই শ্যাল ওভারকাম। তো ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম ওয়ান ডে। এবার কবিতা আবৃত্তির বিষয়ে আসি। তো আদ্রার যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেটা ওটা মানভূমিমা ভাষা শুনেছি। এবার আমি প্রথমে বললাম আদ্রা হচ্ছে একটা মিক্সড কালচার। ফলে আমার কথা শুনে একেবারে প্রপার যেটা মানভূমিমা ভাষা বা পুরুলিয়ার লোকেরা যে ভাষায় কথা বলে, তুমি সেইটা
টানটা মানে টানটা পাবে হয়তো, ফিলিংসটা অতটা ওইটা পাবে না। আচ্ছা পুরুলিয়ার একেবারে টাউনে গেলে বা পুরুলিয়ার বিভিন্ন গ্রামের দিকে গেলে হুম ওই টানটা পাবে। হুম তাহলে আদ্রার লোকেরা খুব একটা বেশি বলে, হুম খুব একটা বেশি, বিশেষ করে আমাদের পরিবার হুম ওই ভাষাতে একটা মানে অভ্যস্ত নয়, নয়। মানে বরং আমাদের কানে লাগে, আচ্ছা খারাপ লাগে বলিনি কিন্তু, হুম কানে লাগে, হ্যাঁ, এবং আমার সত্যি বলতে ভালো লাগে। আচ্ছা কারণ আমার যে বড় জেঠু রয়েছে, হুম একটু আগেই কল্পকদা বললো যে ঘরে কি লেখালেখি করে, হুম আমার বড় জেঠু লেখালেখি করে, আমার মেজো জেঠু লেখালেখি করে, আমার মেজো জেঠুর ছেলে আমার রূপদণ্ড হুম, সেও ভীষণ লেখালেখি করে, আচ্ছা আমার ঠাকুরদা প্রচুর লেখালেখি করতো, হুম হুম আমার বাবাও সুযোগ পেলে হুম লেখালেখি করে, হুম আমিও লেখালেখি করি। আচ্ছা তো আমার জেঠু, হুম বড় জেঠু যে, হুম সে সাধারণত আঞ্চলিক ভাষাতে হুম। অনেক কবিতা লিখেছেন এবং আচ্ছা, লিখছেন। আচ্ছা তো আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে সাধারণত আমার বড় জেঠুরি এবং ছোটবেলাতে পাড়ার মঞ্চেও হুম আমি অন্য কোনো কবির কবিতা কখনোই আমি পাঠ করতাম না। আচ্ছা ছোট থেকে আমার একটাই নিয়ম ছিল, আমি পাঠ করবো তো আমার বড় জেঠু দেবাশিস দণ্ডের লেখা কবিতায় আচ্ছা পাঠ করব। হুম এবং ইসের ছোটবেলায় কালী পুজোর হুম সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে হুম সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমার কিছু কিছু আমার বড় জেঠু লেখা কবিতা রয়েছে, হুম মানভূম ভাষাতেই সেই কবিতাগুলো লেখা। আচ্ছা বাহ, কোনো কবিতা কি আমাদের দর্শকদের একটু শোনানোর ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই শোনানোর মানভূম ব্যবস্থা হ্যাঁ, করা যেতে পারে, হ্যাঁ একটু বড় হতে পারে হ্যাঁ যদি দর্শক সেটা মন দিয়ে শোনে। ঠিক আছে, আমরা সবার শেষে এইটা শুনে শুনতে শেষ পারবো। করবো, ঠিক আছে? ধৈর্য দিয়ে শুনতে হবে। ধৈর্য দিয়ে শুনতে হবে, ঠিক আছে। এবার ঘুরতে যাওয়া নিয়ে বলবো, কোথায় ঘুরতে যাওয়া হয়েছে এই এতকালীন সময়ে? এই যে বললাম হুম আমি মানে খুব একটা বেশি আমার ঘোরা ফেরা হয়নি, হুম এবং আমার নিজের ঘোরাফেরার খুব একটা বেশি শখও নেই, হুম একটু আউট অফ দ্য বক্স। হুম সবাই ঘুরতে ভালোবাসে, ট্রাভেল করতে ভালোবাসে, হুম আমি ঘরের কোনায় হুম নিজের পছন্দ মতো আমার মতো কাজ করতেই আমার মতো অ্যাকচুয়ালি এরা এক টাইপের মানুষ হয় যে যারা নিজেদের কাজ বা প্যাশন, খুব প্যাশনেট অ্যাবাউট তাদের এই শখ নিয়ে খুব passionate। তারাও প্যাশনেট, কারণ ঘোরাটাও প্যাশন হ্যাঁ, নিজেদের, হ্যাঁ, তো তারা তাদের জীবন বাঁচছে। হ্যাঁ, আর আমি এই জিনিসটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয়, ইন ফিউচার কেউ যদি আমার লাইফ পার্টনার হলো, হ্যাঁ। সে যদি ঘুরবো ঘুরবো করে তাহলে কি হবে? ঘুরবো করছি কিন্তু ঘুরতে পারছি না। সে তখন বলবে ঘুরবো করবো কিন্তু ঘুরতে পারছি না, স্বামী যে ঘুরতে চায় না। হ্যাঁ, আমি যে ঘুরতে যাই না, তো এরকম যারা ঘুরবো করছো তারা আমাদের প্রতি ক্রাশ খেও না, অ্যাকচুয়ালি কেউ খায়ও না, হ্যাঁ, আর কি বলি। তো এবার ঘুরতে খুব একটা বেশি জায়গায় যাওয়া হয়নি, ছোটবেলা থেকে 3বার দীঘা গেছি, যে দীঘা দিয়ে শুরু করেছি, তার মানে আমার ঘোরার লেন্থটা বুঝে না তোমরা। একবার পুরী গেছি। দীপুদা, ও মাই গড, দীঘার পুরী শুনে আমার পেন পড়ে যাচ্ছে। আর একবার দার্জিলিং। না, দার্জিলিং যাইনি, কোচবিহারে গেছিলাম। দার্জিলিং আমরা সবাই মিলে যাবো এটিআই থেকে। হ্যাঁ, কোচবিহারে গেছিলাম, কোচবিহার মদনমোহন মন্দির, কোচবিহারের রাজবাড়ি। কোচবিহার রাজবাড়ি, তাও হ্যাঁ। তাও একটা আমার মামার ছিল, বরযাত্রী গেছিলাম ট্রেনে করে, কলকাতা থেকে কোচবিহার ট্রেনে করে বরযাত্রী, আলাদাই অভিজ্ঞতা। ট্রেনে করে আসা আলাদাই অভিজ্ঞতা। তো এই কোচবিহারে যাওয়া হয়েছিল। টিকিট কিভাবে বুক হলো? টিকিট হচ্ছে যে মামার বিয়ে, তারা তারা প্রায় 1 বছর আগে থেকে আগে থেকে ঠিক করে নিচ্ছে যে কারা কারা যাবে। আচ্ছা, তো সবার যারা যারা যাবে তাদের সবার টিকিট, আমরা প্রথমে বলেছিলাম আমরা যাব। তো জয় মামা, হ্যাঁ জয় মামাকে বলতে মামা আমার খুব প্রিয় মামা। দেখবেন, ঠিক আছে, অঙ্কন আপনার ভাগ্নের পডকাস্ট অবশ্যই দেখবেন এবং জানাবেন। কোচবিহার থেকেও বলছি, কোচবিহারে তো, কোচবিহারে যারা দর্শক আছে তারাও দেখবে, এবং আমাদের অঙ্কন ভাইয়ের পডকাস্ট খুব খুব মানে অসাধারণ অভিজ্ঞতা ছিল, মানে এত যে ঘুরেছি সব জায়গাগুলো বললাম, পুরী, দীঘা, কোচবিহারে এখানে এসএনটিসি অনেকেই আছে। আমাদের অভিরূপী তো মনে করছি, অভিরূপ নয়, আমার মনে হয় কমলেশ, হ্যাঁ কমলেশ রায়গঞ্জ, অভিরূপ রায়গঞ্জের। কোচবিহারে আছে অনেকে, প্রবাবলি রবিনা কোচবিহারে কিনা যাই না, আছে অনেকে। যাই হোক, তো আমার কোচবিহারটা সবচেয়ে ভালো লেগেছে। আর খুব একটা বিশেষ জায়গায় ঘুরতে যাওয়া আমার হয়নি, এই কলকাতারই আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, আর যদি সুন্দরবন পর্যন্ত যাওয়া হয়নি আমার, দার্জিলিং এ যাওয়া হয়নি, অনেক জায়গাতে যাওয়া হয়নি। আমাদের সাথে চলে যাবে, কোনো ব্যাপার না, আমারও যাওয়া হয়নি। আরে সব ঘুরে গেলে কি করে হবে? হ্যাঁ, এখনো ঘোরা বাকি আছে। মুর্শিদাবাদ হয়েছে? হ্যাঁ, মুর্শিদাবাদ হয়েছে, মুর্শিদাবাদে হাজারদুয়ারি, ওটাও আমার একটা মামার বিয়ে ছিল। তো ওখানে আমার মানে মুর্শিদাবাদে হচ্ছে বহরমপুরে আমার মায়ের মামা বাড়ি। আচ্ছা, তো আমার মায়ের যে মামাতো ভাই, তার বিয়ে ছিল মুর্শিদাবাদ থেকে আমরা রানাঘাট বরযাত্রী গেছিলাম। রানাঘাট, আরে রানাঘাট আমাদের আশেপাশের জায়গা, জাগদার পাশে। সে বরযাত্রীর যাত্রা ভয়াবহ অভিজ্ঞতা, বাস খারাপ হয়ে যায়, ঝড় দিতে শুরু করে, যাই হোক। তো সেই সময় আমি হাজারদুয়ারি গেছিলাম। রানাঘাট বলতে মনে বললো রাজদীপ দা আছে,
তো ওনার পডকাস্ট ইন্টারভিউয়ের পর অবশ্যই করা হবে। আর মুর্শিদাবাদ বলতে মনে বললো সায়ক আছে মুর্শিদাবাদে, তনুশ্রী আছে, আফিফ আছে, সব কটাকে ধরে এনে পডকাস্ট করা হবে। মহসিন আছে, ধরে ধরে এনে পডকাস্ট করা হবে, বলবে না মানে বলাতেই হবে। আচ্ছা, এসএনটিসি তে কার সাথে কেমন সম্পর্ক? এখানে অনেকজনের সাথে ভালো সম্পর্ক। আচ্ছা, কার সাথে একটু ঝগড়াঝাটি কিছু হয় এরকম? না, ঝগড়াঝাটি ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে ঝগড়াঝাটি হয় না। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ, আমি ভালোবাসায় বিশ্বাসী। আমি কারোর সাথে ঝগড়াঝাটি করতে একেবারে পছন্দ করি। হেলথ থেকে স্লেজিং আমি এই যে করি বেশি, অল্প দেখে আমি একটু বেশি স্লেজিং করি, একটু চাটি বলা যেতে পারে, গোদা বাংলায় চাটি, বাস। আর কাউকে বিশেষ চাটিটা ঠিক আছে, ভালো লাগে চাটতে। আচ্ছা, ঠিক আছে। আর হস্টেলে কারোর সাথে মানে বন্ধুত্ব কেমন সম্পর্ক? দেবজিতের সাথে কেমন? দেবজিৎ হচ্ছে আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু ওই ফিলিংটাও তুই দেয় না। ও অঙ্কন করে একেবারে তুই করে গলা জড়িয়ে কথাবার্তা বলে। ভালো ছেলে, বয়স কম, খুব ডেডিকেটেড। মানে অনেকে হয় পড়াশোনা করতে গেলে বাকি সব জীবন থেকে বাদ দিয়ে দেয়, আর কিছু জন হয় পড়াশোনা বাদে সবকিছু করে, যেমন আমি। আর কিছু জন হয় দেবজিতের মতো, যে পড়াশোনাটাও যতটা যে সময়টাও বেঁধে রেখেছে নিজে, সেটা একেবারে ডেডিকেশন দিয়ে করে, খেলাধুলা করে আমাদের সাথে। আর ওর ব্যক্তিগত জীবনে আমি গেলাম না, আমাদের সাথে আড্ডাও মারে, খেতে যায়, হাসি মজা করে, সবকিছু করে। মানে আমার হচ্ছে 35 নম্বর রুম, 36, 37 নম্বর রুমে দেবজিৎ থাকে। ওর সাথে খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝে মিষ্টি খাওয়ায় দেবজিৎ। না, আমাদের একবার বলে না, আগের দিন রাতে এসেছিল। তো দেবজিতের সাথে ভালো সম্পর্ক। আর সবচেয়ে ভালো সম্পর্ক স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত আমার রুমমেট রঞ্জনদার সাথে। রঞ্জনদা তো সকলের প্রিয়, যোগা ক্লাস শুরু হয়েছিল রঞ্জনদা। এটা একটা চিন্তা ছিল যে এসএনটিসি হোস্টেলে আসার পর থেকে যে রুমমেট কেমন হবে, এটা সবারই চিন্তার বিষয়, যে রুমমেট কেমন হবে সেটা অনেক কিছু ডিপেন্ড করছে। আমার মনে হয় আমি একটা খুবই ভালো রুমমেট পেয়েছি, দাদার মতো, যে আমাকে ভেঙে পড়লে, আমি যখন ভেঙে পড়ি বা ডিমোটিভেটেড ফিল করি লাইফ সম্বন্ধে, সে আমাকে পথ দেখায়, আমাকে বোঝায় যে সবকিছুর থেকে মানুষ হওয়াটা, একটা ভালো মানুষ হয়ে ওঠাটা কতটা ইম্পর্টেন্ট। আইএস অফিসার হয়ে যেতেই পারি, আইএস অফিসার হয়েও তো করাপশন করছে লোকে, কিন্তু ভালো মানুষ হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। রঞ্জন আমাকে শিখিয়েছে যে গ্র্যাটিটিউড বিষয়টা, যে আমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটার প্রতি থ্যাঙ্কফুল হওয়া, জিনিসগুলো রঞ্জনদা শিখিয়েছে। রঞ্জনদা শিখিয়েছে জীবনে সাকসেসের প্যারামিটার কিভাবে ঠিক করতে হয়। রঞ্জনদার বয়স আমাদের থেকে অনেকই বেশি, এবং সেজন্য তার প্রতি আমার একটা রেসপেক্টও রয়েছে। ইভেন দেবজিতের মতো কম বয়সী ছেলেমেয়েরা যখন রঞ্জনদার সাথে কথা বলতে আসে, রঞ্জনদা বলে না, একে লাইফের রিয়েলিটি এখন বলা যাবে না, দেবজিতের বয়স তো কম, হইলেও ডিমোটিভেট হয়ে যেতে পারে। রঞ্জনদার সাথে আমার বিভিন্ন জায়গায় যাওয়া, শ্যাম সুন্দরী মন্দিরে যাওয়া, খেতে যাই আমরা একসাথে, আমরা রাতের বেলায় খাবার আনতে যাই একসাথে, ক্লাসে যেতাম একসাথে, সবকিছু রঞ্জনদার সাথে সারাদিন ওঠা বসা করা। যখন রঞ্জনদা থাকে রুমে, এখন নেই, কাল সকালে আসবে। একইভাবে আমার পাশের রুমে রণজিৎদা, সেও আমার থেকে বড়, সেও আমাকে মানে লাইফ নিয়ে অনেক গাইড করেছে। মানে আমার থেকে বয়সে বড়, এক্সপিরিয়েন্স এবং কি বলে জীবন সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের থেকে অনেক কিছু শিখতে পারছি। তারা যে আমাকে তাদের মতো করে পথ দেখাতে পারছে, এই জিনিসটা খুবই একটা মানে ভাগ্যের বিষয়। যদিও রণজিৎদা মাঝে মাঝে হালকা ফুলকা মজাক করে এবং সেগুলো ভালো লাগে। প্রথমে তো রণজিৎদাকে আমি মানে যখন আমি প্রথম দেখেছিলাম রণজিৎদাকে, এই গল্পটা বলি, এই পেশিনে হাফ প্যান্ট পরে খালি গায়ে বাসন মাজছিল। আমি ভেবেছিলাম আমাদের বয়সী হবে, এবং আমি খুব একটা সিরিয়াসলি নিইনি যে অ্যাপিয়ারেন্সে ছিল। কিন্তু পরে বুঝলাম, পরে জানতে পারলাম তার আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে তাকে জাজ করছি না, সেটাকে সম্পূর্ণরূপে আমি সাইডে রেখেই বলছি, দারুণ পার্সোনালিটি, দারুণ সেন্স অফ হিউমার। পুরো এটিআইতে রণজিৎ জানা তো মনে হয়, রণজিৎ মেদিনীপুর, হ্যাঁ, রণজিৎদার মতো সেন্স অফ হিউমার কারণ নেই, হতে পারে না, হবে না। এবং রণজিৎদা খুবই ডেডিকেটেড, মানে তাকে দেখে অনেক কিছু শেখা যায়। দারুণ। আচ্ছা, জীবনের অনুপ্রেরণা কি? বাবা মা, কোনো মনীষী, নাকি কোনো খেলোয়াড়? বা জীবনে বিভিন্ন সময়ে আবার একই সময়ে অনেকজন অভিজ্ঞত অনুপ্রেরণা হয়ে থাকে, ঠিক আছে? যেমন মুখ্যমন্ত্রী না, অবশ্যই নয়,
প্রধানমন্ত্রী বললে আমি তাও কিছুটা মেনে নিতাম, আচ্ছা। যদি আমি রাজনৈতিক বিষয়ে যাবো না। হুম। অনুপ্রেরণা বলতে গেলে যদি বলবো যে আমাকে অনুপ্রাণিত করেছে প্রতি মুহূর্তে, হুম। সেটা হচ্ছে আমার বিভিন্ন শিক্ষকেরা, আচ্ছা। স্কুল লাইফে, বিশেষ করে স্কুল লাইফে শিক্ষকেরা। হুম। তাদের মধ্যে আমি দুজনের নাম তো নেবই। হুম। একজনের নাম হচ্ছে দিলীপ কুমার ভগত স্যার, আচ্ছা। আর একজনের নাম হচ্ছে আশিস দাস স্যার। আচ্ছা। এদের দুজনের অবদান হুম। আমার জীবনে অনস্বীকার্য। সবার জীবনে রায় মার্টিনের অবদান থাকে, আমার জীবনে এই দুটো স্যারের অবদান রয়েছে। এবং কিভাবে ওনারা মোটিভেট করেছেন? মানে আমি ওই যে বললাম আমি আর্টস নিয়ে পড়েছি, হুম। সায়েন্স নিয়ে পড়িনি। হুম। ফলে আমি যে স্কুলে পড়তাম, হুম। এই দুজন স্যার সেই স্কুলের, হুম। ওরা পুরোপুরি আমার উপর নিজেদেরকে, হুম। নিজেদের যা যা টিচিং স্কিল রয়েছে হুম। সবকিছু আমার উপর ইনভেস্ট করে দিয়েছিল, হুম। যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি, বেশ। ভালো কিছু করতে পারি। বেশ। এবং এখানে একটা জিনিস বলবো, হুম। আমি বললাম না শুরুতেই বলেছি হয়তো আমি অর্থনীতি ছিল আমার এই যে সাবজেক্ট, হুম। আমি ভাবছিলাম অর্থনীতি খুব কঠিন লাগছে। হুম। তাহলে আমি আশিস স্যারকে বলেছিলাম, হুম। স্যার আমি প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করে হুম। অর্থনীতির পরিবর্তে হুম। করে নেবো, মানে পরিবেশবিদ্যা হুম। আমি আমার সাবজেক্ট করে নেবো। হুম। সেই জিনিসটা আশিস স্যার আমার কিছু বলেনি, হুম। ভগৎ স্যারকে কি বলেছে। হুম। আমি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি পরের দিন, হুম। ভগৎ স্যার এসে আমাকে বলছে, এসে ক্লাসে এসে দণ্ড শুন বাইরে আয়। হুম। বাইরে গেলাম, বলছে তুই কি চাস, এইচএসে ভালো নাম্বার নাকি কি বলে ভবিষ্যতে ভালো একটা পদ, ভালো চাকরি? স্যার ভবিষ্যতে ভালো কিছু হতে করতে পারি। বলছি তাহলে অর্থনীতিকে চেঞ্জ করিস না। হুম। এবং স্যার বলে দিয়েছে গুরুবাক্য, হুম। আমার দ্রোণাচার্য, হুম। অর্জুন সেই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। হুম। এবং 2020 থেকে 2025 এখানে আসার আগে অবধি হুম। আমি 5 বছর হুম। অর্থনীতির টিউশন পড়িয়েছি, আচ্ছা। প্রচুর পরিমাণে পড়িয়েছি। হুম। এবং আমার কাছে পড়ে আমাদের যে লোকাল স্কুল রয়েছে হুম। সেখানে প্রায় প্রতি বছরই হুম। আমার কাছে পড়ে তারা টপারও হয়েছে। আচ্ছা। খুব যদি সেই দিনটা না হতো, তার মানে পড়ানোর অভিজ্ঞতা আছে? পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, 5 বছর পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ইউটিউব চ্যানেলও আছে জানি আমরা। ইউটিউব চ্যানেলও আছে, খুব দেখেছি বেশি কিছু সাবস্ক্রাইবার নেই। হ্যাঁ। পড়ানো, এটা হচ্ছে স্যাররা আমার কিভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বাহ, দারুণ। আমি টিউশন পড়তাম, আমি পিসি বলতাম, ম্যাডাম বলতাম না, হুম। কারণ আমার বন্ধুর পিসি, আমিও পিসি বলতাম। আচ্ছা। ভূগোল পড়তাম তার কাছে, সরকারি পিসি। হুম। সে প্রচুর অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে, হুম। আমাকে ভালো রেজাল্ট করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। হুম। ইভেন আজও হুম। আজও নিজের ছেলের মতো আমাকে উনি ভালোবাসেন। হুম। প্রতি অমাবস্যায় হুম। পুজো দেন। হুম। ওনার ছেলে এনআরএসে ডাক্তারি পড়ছে, আচ্ছা। আচ্ছা। ওনার ছেলেকে যেমনি হুম। ভিডিও কলে ফোন করে, হুম। ভিডিও কলে মাথায় ফুল ছুঁয়ে দেন, হুম। গত 3 বছর ধরে হুম। আমাকেও একইভাবে হুম। ভিডিও কলে ফোন করে হুম। উনি আমার কপালে, মানে ভিডিও কলের মাধ্যমে ফুল ছুঁয়ে দেন। হুম। এতটাই ভালোবাসা, মানে মানুষ কতটা কেয়ারিং হয়, মানুষ কতটা কাছের হয়। এভাবে আমরা ঋণী হয়ে উঠি, আমরা বলি না। হ্যাঁ। এখান থেকে আমি একটু এই ঋণগুলো শোধ করা যায় না যে কখনোই। আমরা পাইনি, আমার কাছে এটা নেই, হ্যাঁ। ওটা নেই। হ্যাঁ। ভালো করে চেয়ে দেখো হ্যাঁ, কত কি আছে। যে क्या पाया नहीं तूने, হ্যাঁ। क्या ढूंढ रहा है तू। ওয়াও। ঠিক আছে। আর এটা হলো শিক্ষকরা যারা আমার জীবন অনুপ্রেরণার কাজ করেছে। হ্যাঁ। এবার মনীষী যদি বলতে হয়, হ্যাঁ। মনীষী হিসেবে সবচেয়ে বেশি যে অনুপ্রেরণার কাজ করেছে হুম। সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আচ্ছা। স্বামী বিবেকানন্দ বিভিন্ন লেখা পড়েছি, হুম। বিভিন্ন স্বামীজির, বেলুর মঠে স্বামীজিদের হুম। বাণী শুনেছি, হুম। স্বামীজির গল্প শুনেছি তাদের মুখে। হুম। ফলে ছোট থেকেই হুম। সেগুলো আমাকে অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছিল। আচ্ছা। কথামৃত খুব একটা পড়িনি, তাও কিছুটা পড়েছি। হুম। আমার ভীষণ ভালো লেগেছিল হুম। এটা মনীষী হিসেবে। হুম। এবং মানে যত মনীষী রয়েছে তাদের মধ্যে এই স্বামী বিবেকানন্দ, হুম। মানে আমার যেন মনে হয় যে নিজের স্পিরিচুয়ালিটি, নিজের ধর্মের প্রতি চিন্তা ভাবনা, হুম। নিজের জীবনের প্রতি চিন্তা ভাবনা, নিজের লড়াইয়ের প্রতি চিন্তা ভাবনা, হুম। সবগুলো ওনার মতো হওয়া দরকার। অবশ্যই। এটা মনীষী হিসেবে। অবশ্যই। এবং জীবনে খেলাধুলার দিক থেকেও আমার একজন অনুপ্রেরণা রয়েছে, অবশ্যই আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। কারণ বিরাট কোহলিকে দেখলে আমি একটা শরীরে মনের মধ্যে একটা তেজ অনুভব করি। ইভেন এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমি যখন মানে এইচএস পরীক্ষা দিতে যাব, এইচএস পরীক্ষা দিতে যাওয়ার দিনগুলোতে আমি যখন যাওয়ার আগে খেতে খেতে আমি বিরাট কোহলির বেস্ট যে ইনিংসগুলো ছিল সেগুলোর হাইলাইটস দেখতাম। যেমন 2016-র যে মোহালির ম্যাচটা, এরকম আমি 2020-র কথা বলছি, সেই সময় ইনিংসগুলো হাইলাইট দেখতাম। ফলে এই যে ভালো ভালো ইনিংসগুলো, এগুলো আমাকে খুব মোটিভেট করতো। বিরাট কোহলির জীবনের পুরো স্ট্রাগল, এটাকে আমাকে মোটিভেট করতো।
মাঝে মাঝে একটা রিলও আসে, হুম। সেই রিলটার সাথে আমি খুব রিলেট করি, হুম। যে তুমি এইটুকু হেরে যাচ্ছ, হুম। তুমি ভুলে যাচ্ছ তোমার আইডলকে, Idol. যে বারবার হেরে গিয়ে ফিরে আসে, যে বারবার হেরে হেরে গিয়ে ফিরে আসে, যে বলে যে সামটাইমস দ্য 1% চান্স ইজ গুড Good এনাফ। enough. তো এবং বিরাট কোহলির জীবনের সাফল্য ব্যর্থতা, বিরাট কোহলির জীবনের আমার খুবই পার্সোনাল বলে মনে হয়। আচ্ছা। ও ভালো কিছু করলে মনে হয় আমি কিছু ভালো করছি, হুম। ও কিছু খারাপ করলে মানে ও ব্যর্থ হলে মনে হয় আমি যেন ব্যর্থ হয়ে যাচ্ছি। তো ও আমাকে জীবনে খুব অনুপ্রেরণা, আচ্ছা, মানে এতটাই ওতপ্রোতভাবে জড়িত। হুম। আর রিসেন্টলি 2023 থেকে হুম। এগুলোকে অনুপ্রেরণা বলা ঠিক হবে কি ঠিক হবে না আমি জানি না। হুম। ইউটিউবে সবাই হয়তো, সবাই তো বলবো না, অনেকে হয়তো চেনে হুম। আচার্য প্রশান্ত। হুম। তো ওনার কথা শুনি, হুম। ওনার কিছু বই আমি কিনেছি, সেই বইগুলো পড়ি, হুম। জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। হুম। আচ্ছা, এবার এবার আমরা কিছু প্রশ্নের মধ্যে দিয়ে যাই। আচ্ছা, ঈশ্বরে কি বিশ্বাস আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম। অবশ্যই আছে, হুম। নইলে এত বড় লড়াই পার করা যেত না। হুম। হুম। ঈশ্বরে বিশ্বাস রাখতেই হবে, আমি আগেও তো উল্লেখ করলাম না, হুম। ঈশ্বরে বিশ্বাস থাকতেই হবে। হুম। এবার ঈশ্বর আছেন কি নেই হুম। এগুলো তর্কের বিষয়, হুম। তো তর্কে তো আমি যাবো না। না। প্রশ্নটা হচ্ছে বিশ্বাস আছে কিনা। হুম। বিশ্বাসে তো তর্কের কোনো প্রশ্নই আসে না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই বিশ্বাস পুরোপুরি ভাবে আছে। আচ্ছা, ঠিক আছে। প্রেম নিয়ে কি মত? প্রেম একটি সুন্দর জিনিস, হ্যাঁ। সবার জীবনে আসে আচ্ছা, এবং সবাইকে ছোঁয়া দিয়ে চলে যায়? না, ছোঁয়া দিয়ে চলে যায় না। একটা মানে প্রেম জীবনে আসা দরকার। আচ্ছা, প্রেম কিভাবে প্রেম কিভাবে একটা পুরুষকে বদলে দিতে পারে? হ্যাঁ, সেটাই বলছি, যে প্রেম জীবনে আসা দরকার। হুম। প্রেম জীবনে আসা এই কারণেই দরকার কারণ এটা মানুষ মানে একটা বয়কে ম্যান করে দিতে পারে, আচ্ছা। হ্যাঁ। একটা ছেলেকে একটা পুরুষ করে দিতে পারে, হুম। জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টা দেয়, হুম। অনেক ম্যাচুরিটি দেয়। হুম। আমি যেহেতু ছেলে, হুম। তাই ছেলের দিকটাই বলছি, হুম। মেয়েদের দিকটা আমি বলছি না, তাদের সাইকোলজি আলাদা। হুম। মানে আমি বলবো, হুম। আমার নিজের প্রেম করার আগে হুম। আমারও কিছু রক্ষণাত্মক বা কনজারভেটিভ চিন্তা ভাবনা ছিল। হুম। যখন প্রেম করতে শুরু করি, হুম। সম্পর্কের মধ্যে হুম। সেই জিনিসগুলো ফুটে উঠতে শুরু করে, হুম। স্বভাবতই এখনকার মেয়ে হুম। সেই জিনিসগুলোকে সচরাচর মেনে নেবে না। হুম। তাই কিন্তু তাকে ভালোবাসি, হুম। তাকে ভালোবাসার খাতিরে হুম। আমার এই রক্ষণাত্মক চিন্তা ভাবনা যেগুলো ভালো নয় সেগুলো সেগুলোকে ভাঙতে হয়, আচ্ছা। ভাঙা শুরু হয়। হুম। এবং একটা মানুষের সঙ্গে অনেক ত্রুটি থাকে, হুম। একটা প্রেমে পড়লে মানুষের ত্রুটিগুলোকে ত্রুটি দূর করে হ্যাঁ। যে সামনের মানুষটা রয়েছে হুম। তার জন্য আরেকটা আরো ভালো মানুষ হুম। হয়ে ওঠা শুরু করে। বাহ, খুব দারুণ মানে বলেছেন। আমরা এই উদাহরণটা দেখতে পারি, হুম। প্রেমে পড়ে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, হুম। কিন্তু এই উদাহরণ আমরা কখনোই দেখবো না হুম। সিগারেট খেতো না কিন্তু প্রেম করতে শুরু করে সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাও কি? না। তার মানে প্রেম আমাদের জীবনে ভালোর জন্যই আসে। হুম। প্রেম একটা সম্পর্ক, হুম। এই সম্পর্ক মানে টিকলো, সম্পর্ক টেকা না টেকা ওগুলো আরো আলাদা গভীর বিষয়, সবকিছুই ক্ষণস্থায়ী। হ্যাঁ। তো যে প্রেমটা একেবারে বিয়ে হয়ে মৃত্যু পর্যন্ত যাচ্ছে সেটাকে সফল প্রেম, যে প্রেমটা 3 থেকে 4 বছর থাকলো সেটা ব্যর্থ প্রেম, এটা আমরা বলে দিতে পারি না, কারণ এখানে সফলতা বা ব্যর্থতা বলে কিছু হয় না। আমরা নিজেরাই ক্ষণস্থায়ী, আমাদের জীবনে মানুষরা আসে অল্প সময়ের জন্য, এবং সেই অল্প সময়ে আমাদের কিছু ভালো স্মৃতি দিয়ে যায়, অনেক কিছু শিখিয়ে যায়, আরো ডেভেলপ করে যায় আমাদের। প্রেম ভাঙলে কি কষ্ট হয়? কখনো কি হয়েছে এরকম কষ্ট, খুব কাঁদতে ইচ্ছা করেছে বা কান্না পেয়েছে? স্বাভাবিক হবে যে যখন কাছের মানুষকে হারানোর যে দুঃখ কষ্ট। এবার ব্যাপার হচ্ছে আমরা জাগতিক যে প্রেম বা তথাগতিত যে প্রেম বা প্রেমের সম্পর্ক এগুলোর চারিদিকে দেখি বা নিজেরা সেটার সাথে নিয়োজিত হই, সেগুলোর মধ্যে তো মানে কিছুটা হলেও খাদ মেশানো থাকে। অবশ্যই। ঠিক আছে, আমরা তো কি বলে ঐশ্বরিক প্রেম যেটা, সেটা তো মানুষের তার সম্ভব না। আমাদের স্বার্থ থাকে, প্রত্যাশা থাকে, মান অভিমান থাকে। এরপর এগুলোর মধ্যে সব থেকে যেটা খারাপ বিষয় যেটা আমি মনে করি, অ্যাটাচমেন্ট থাকে। এবার এই যে অ্যাটাচমেন্ট, একটা সম্পর্ক ভাঙার পর এই যে অভ্যেস, এই জিনিসটা খুবই কষ্ট দেয়। যেন অনেকটা
আমার একটা হাত ছিল, হুম। এখন সেই হাতটা হয়তো নেই, নেই এরকম, হ্যাঁ। সেরকম ফিলিং, হুম। মানে সেই মানসিক যন্ত্রণাটা রক্তাক্ত। হাত না থাকার শারীরিক যন্ত্রণা হ্যাঁ, সমতুল্য বলে মনে হয়। সমতুল্য, এক্স্যাক্টলি, এটা আমি মনে করি অত্যন্ত যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, হ্যাঁ। যেটা না কাউকে বলা যায়, না কাউকে হ্যাঁ, এবং বোঝানো সেটা যায়। থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। সময় লাগে। এই ক্ষেত্রে আমার একটা মানে আমার নিজস্ব মতামত, হুম। অনেকে কি করে, এই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে জীবনে, হুম। হয়তো আমি কখনো করেছি এই কাজটা, তাই শিখতে পেরেছি। এই যে শূন্যস্থান তৈরি হয়েছে জীবনে, হুম। এই শূন্যস্থান দূর করার জন্য হুম। যাকে পারছে সেই শূন্যস্থানে ঢুকিয়ে নেয়, হুম। ভুল একটা সম্পর্কে জড়িয়ে পড়ে আবার কষ্ট পায়। হুম। এটা করা উচিত নয়। হুম। হুম। নিজের সাথে তো অন্যায় এটা। হুম। তুমি নিজের স্বার্থের জন্য, হুম। নিজের আঘাত ভোলার জন্য হুম। অন্য কাউকে ব্যবহার করছো, হুম। এই জিনিসটা উচিত নয়। আচ্ছা। যদি তোমার কোনো মানসিক ক্ষত রয়েছে, হুম। সেটা শারীরিক ক্ষত সমান, হুম। তোমাকে অপেক্ষা করা উচিত সেই ক্ষত সারার জন্য, হুম। সেই হাত নতুন করে তৈরি হওয়ার জন্য। হুম। তারপর সেই নতুন হাত অন্য কারোর দিকে ভালোবাসার জন্য বাড়ি দাও, জীবন সুন্দর হবে। এটা খুব সুন্দর বলেছি, খুব সুন্দর হয়েছে। আহ, খেলাধুলা কি ছোটবেলায় কখনো মনে হয়েছে যে ক্রিকেট খেলছি, ক্রিকেটার হব, এরকম? এখান থেকে কিছু গল্প বলা যেতে পারে। হুম। ছোটবেলায় খেলাধুলো আমাদের বাড়িতে উঠোন রয়েছে। হুম। প্রথম খেলাধুলো শুরু হুম। বাবা আর ভাইয়ের সাথে। হুম। প্রতিদিন দুপুরবেলায় হুম। বাবা আর ভাই খেলতো, হুম। আমরা তিনজন মিলে খেলতাম হুম। প্লাস্টিকের ব্যাট বল দিয়ে ছোটবেলায়। হুম। ধীরে ধীরে বড় হই, স্টাম্পার বল আসে, হুম। কাঠের ব্যাট আসে। স্টাম্পারে আমরাও খেলেছি। স্টাম্পার বল এখানে লজেন্স থাকতো? হ্যাঁ, লজেন্স থাকতো? না না, এখানেও আছে একটা, রঞ্জন দা এনেছে। আচ্ছা, আচ্ছা। দেখাও বল। বহুদিন স্টাম্পার ধরি না। তো ওই বল আমার ইয়ে সিল করা, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখতো ফেভারিট বল আমার। হ্যাঁ। তো ওই বলে খেলতাম। হুম। ওই বল আমাদের কিন্তু স্টাম্পারের ভিতরে লজেন্স রাখতো, মানে যেটা ফেটে গেলে আমরা অপেক্ষা করতাম লজেন্স বেরোবে। আচ্ছা, আমি দেখিনি। হ্যাঁ। তো বাবা ভাই এদের সাথে খেলতাম হ্যাঁ। ছোটবেলায়। হ্যাঁ। তো ওখান থেকেই ঘরের বারান্দাতে ক্রিকেট খেলতে শেখা। ফেভারিট শট কোন দিকে, কোন শট ফেভারিট শট হচ্ছে আমার স্ট্রেট রাইট। স্ট্রেট ড্রাইভ। যেহেতু ঘরে ছোটবেলাতে ওই সোজা বারান্দা ছিল। আচ্ছা, আচ্ছা, মারতে মারতে প্র্যাকটিস হয়েছে। আমাদের যেমন লেগ সাইড মারতে মারতে আমাদের অফ সাইডের জায়গাই ছিল না, মানে মারতেই হবে লেগে, আর নাহলে মার না। ওই জন্য আমার এখন লেগে চালানো, বাট ফেভারিট শট আমার অফ ড্রাইভ। তো ওই জন্য সোজা খেলা, আর যেহেতু ছোট জায়গায় খেলতাম, ফলে বড় শট খেলার প্র্যাকটিসটা খুব একটা হয়নি। যদিও স্কুল লাইফে বন্ধুদের সাথে, পাড়ার ছেলেদের সাথে অনেক মাঠে খেলেছি, কিন্তু মেন খেলা যেটা ছোট থেকে ক্লাস 12 অব্দি আমার খেলার মূল সঙ্গী আমার যমজ ভাই অঙ্কুর দণ্ড। ওই আমার খেলার সঙ্গী। ভাইকে বলবো অবশ্যই পডকাস্ট দেখো। অঙ্কুর তোমার দাদা হও না ভাই? আমার ভাই হয়, আমার 1 মিনিটের ছোট। আচ্ছা, 1 মিনিটের ছোট। তোমার দাদা তাহলে হয় অঙ্কন, ও আমাদের সাথে রয়েছে, ওর পডকাস্ট চলছে, তুমি অবশ্যই দেখো। এবং ও দুর্দান্ত ক্রিকেট খেলে। আচ্ছা। এবং আমরা বন্ধুরা যখন খেলতাম, হ্যাঁ, ও ইচ্ছে করে নিজের দলে যারা তুলনামূলক দুর্বল প্লেয়ার তাদের নিত, আচ্ছা, যাতে ওদেরকে নিয়ে জিততে পারে, একটা চ্যালেঞ্জ নিত নিজের কাছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মতো। আর ও উইকেট পেয়ে, আর ওর উইকেট যদি অপোনেন্ট টিম বা আমরা পেয়ে যেতাম, তাহলে ম্যাচ বেরিয়ে মানে আমরা খুব উৎসাহিত হতাম। হ্যাঁ। আমরা দুজন যদি একই টিমে থাকতাম, তাহলে তো মানে অনেকটা দণ্ড ব্রাদার্স মিলে খুব একটা রিলায়েবল খেলা খেলতাম। আমাদের মধ্যে ক্রিকেটের মাঠে যদি একই টিমে দুজন আছে, একই সাথে হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, হ্যাঁ অনেকটা সেইরকম হ্যাঁ, সেরকম একটা টুইনিং রয়েছে আমাদের মধ্যে খেলার মাঠে। আচ্ছা। তো ওর সাথে খেলে বড় হয়ে ওঠা। এবার কি হতো, খেলতাম, ছোট ছিলাম, খেলা নিয়ে খুব ঝগড়া হতো, যে আউট হচ্ছে, আউট দিচ্ছি না, বেমান্ডি হচ্ছে, এগুলো স্বাভাবিক বিষয়। আমার বাবা আমাকে তখন একটা বলেছিল, একটা কথা, আমি ছোটবেলায় স্কুলে র্যাঙ্ক করতাম না, 10-11 নম্বর র্যাঙ্ক এরকম। আমার বাবা জানি না এটা ঠিক করেছিল না ভুল করেছিল, আমি বাবাকে জাজ করতে যাচ্ছি না। বাবা বলছিল, তুই খেলা নিয়ে তোর ভাইয়ের সাথে কি তুলনা করছিস, ভাইয়ের সাথে কি লড়াই করছিস, ভাইয়ের সাথে কি কম্পিটিশন করছিস, পারলে পড়াশোনা নিয়ে স্কুলের পার্টিকুলার কয়েকটা বন্ধুর নামে, বন্ধুদের নাম নেবো না, সেই বন্ধুদের সাথে কম্পিটিশন করে দেখা, ওদের থেকে ভালো নম্বর পেয়ে দেখা। জানি না আমারই ভাবার, আমাকে টার্গেট সেট করে দেওয়া এটা কতটা ঠিক ছিল না ছিল না, এবং আমাকে একটা জেদ ধরিয়ে দেওয়া, এবং সেই জেদ নিয়ে আমার তখন পড়াশোনা করা, এবং ধীরে ধীরে আমার স্কুলে র্যাঙ্কে আসা। তো মানে আমি যে মানে আমি এখানে যে জিনিসটা বলতে চাইলাম, যে খেলাধুলার সূত্র ধরে কিন্তু আমার পড়াশোনাতে উন্নতি করা। আচ্ছা, কতটা উন্নতি করতে পেরেছি জানি না, আজ যতটুকু পড়াশোনা করছি, মানে টার্গেট, যতটুকু জানি, প্রসেসে আসা, সেটা হচ্ছে আমার মূলত খেলাধুলাতে ভাইয়ের সাথে মারামারি করতে গিয়ে, মানে এইটা সেখানে বাবার আচ্ছা এন্ট্রি হলো, এবং এইভাবে এরকম হবে। খুব সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই যে তুমি 1 বছর আগে আর 1 বছর পরে অঙ্কন দণ্ড কতটা ডিফারেন্ট?
1 বছর আগে মানে তুমি কোন সালটার কথা বলবে তো? মানে এখন যদি 2026-25-26 যদি হয়ে থাকে, 24-25-এর অঙ্কন দণ্ড আর 25-26-এর অঙ্কন দণ্ড এই মানে বছরের মধ্যে, মানে 1 বছরে কতটা বদলেছে? খুব একটা বেশি বদল নয়, সামান্য বদল। ইমোশনালি আমার মনে হয়, এটা আমার সাথে যারা ইমোশনালি যুক্ত তারা ভালো বলতে পারবে, আমার যেন মনে হয় নিজে ইমোশনালি একটু ম্যাচিওর হয়েছি। আগে আমার মধ্যে এক্সপেকটেশনস, আর তারপরে অন্যের সাথে কম্প্যারিজন, এই বিষয়গুলো খুব একটা বেশি ছিল। এখন সেই জিনিসটা কিছুটা কমেছে। যে কার অবদান আছে নিজের থেকেই, এগুলো জীবনের, এগুলো পার্টিকুলার ভাবে বলা সম্ভব নয়, জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, তো সেই ঘটনাগুলোই আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে দিয়ে শিক্ষা দিয়ে দেয়। জীবন সব থেকে বড় শিক্ষক, এই কারণে হয়তো বলা হয়। আচ্ছা, জীবনে কোন একটা জিনিসকে ভুলে যেতে ইচ্ছা করে, যে এই জিনিসটা মাথায় রাখতে ইচ্ছা করে না? এইটার আমি কি উত্তর দেব? ভুলে যেতে কি ইচ্ছা করে? আসলে সত্যি বলতে গেলে আমাদের মানুষের জীবনে অনেক ভালো ঘটনা ঘটে, অনেক খারাপ ঘটনা ঘটে, কিন্তু আমি বলবো কোনো কিছুই ভুলে যাব না, কিছুই আমার ভুলে যেতে ইচ্ছে করে না। ভালো জিনিসগুলো যেমন আমাকে জীবনে ভালো স্মৃতি দিয়ে গেছে, যেগুলো আজ দাঁড়িয়ে পেছনে তাকিয়ে আমার খুব ভালো ফিলিং হবে, তেমনি খারাপ জিনিসগুলো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমি এখানে চাইলে বলতে পারতাম আমার জীবনে এই 1.5 বছর স্ট্রাগল পিরিয়ডের কথা, আমার প্রথমে মাথাতেও এলো ওই কথাটা বলি বলে, তারপর সামলে নিলাম নিজেকে এটা ভেবে যে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমার পার্সোনালিটির মধ্যে অনেক বদল ঘটিয়ে দিয়ে গেছে, যেটা লাইফ লং চেঞ্জেস। জীবনের প্রত্যেকটা খারাপ ঘটনা, মানে আমরা আপাত দৃষ্টিতে খারাপ বলি, খারাপ ভালো আমরা কেউ ডিসাইড করার নয়, যে কোনটা ভালো কোনটা খারাপ আমাদের হাতে নেই, আমরা কেউ নয় ডিসাইড করা, আমরা যেটা ভালো ভাবছি সেটা হয়তো খারাপ, যেটা খারাপ হচ্ছে সেটা হয়তো ভালো। তো প্রত্যেকটা ঘটনায় আমাদের যেটা ভালো মনে হচ্ছে সেটা আমাদের সুন্দর স্মৃতি দিয়ে যায়, যেটা খারাপ ঘটনা সেটা সুন্দর শিক্ষা দিয়ে যায়। তাই ভোলার কোনো প্রয়োজন নেই, সবই মনের মধ্যে থাকুক এবং একটা সুন্দর মানুষ হতে ভবিষ্যতে সাহায্য করবে। আচ্ছা, what is the surprising thing you have learned about yourself? মানে কোন একটা জিনিস যেটা আবিষ্কার করেছিস নিজের মধ্যে, যে ভেরি সারপ্রাইজিং, এটা ভেরি নাইস নিজের বিষয়ে, এমন কিছু লেগেছে যে এই জিনিসটা আমি অনুভব করলাম যে আমার ভেতরে এইটা জিনিসটা ছিল এবং এটা খুবই সুন্দর, খুব দারুণ, এরকম কিছু যেটা ছুপা অবস্থায় থাকে না অনেক কিছু, অনেকদিন পর কেউ হয়তো বলে দিল তোর এটা ভালো আছে, বা কেউ হয়তো বললো তোমার এটা ভালো, এই গুণটা ভালো, এরকম কিছু যেটা মনে হয়েছে যে না আমার এই জিনিসটা ভালো আছে? প্রশ্নটা একটু গভীর এবং প্রশ্নটা ভাবনা উদ্বেগ করার মতনই, এবং প্রত্যেকটা মানুষের উচিত নিজের যে পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো জানা। আমাদের ইন্টারভিউতেও প্রশ্ন করে SWOT analysis, হ্যাঁ, টেল মি 3 গুড থিংস অ্যাবাউট ইউ। স্ট্রেংথ, যারা ইন্টারভিউ দিয়েছে বা দেয় তাদের বলতে চাই SWOT analysis is very common in corporate sectors, strength, weaknesses, opportunities and threats. হ্যাঁ, স্ট্রেংথস এর বিষয়। হ্যাঁ, তো দুঃখের বিষয় যে আমি সেইভাবে এখনো নিজেকে অত অ্যানালাইসিস করিনি, তাও আমার যেন মনে হয়, কারণ যে আমার এই জিনিসটা মনে হয় যে আমার মধ্যে একটা কনসিস্টেন্সি বিষয়টা রয়েছে। আচ্ছা, মানে আমি যে কাজটা শুরু করি সেটাকে আমি চেষ্টা করি যে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, বজায় রাখার। মানে বলতে পারো যদি বাহ্যিক কোনো সমস্যা বা বাধা আমার সামনে না এলো তাহলে কোনো কাজ যেটা আমি শুরু করেছি সেটা কিভাবে করে নিয়ে যাওয়ার চেষ্টা। কারণ ক্রিকেটে আমি দেখতে দেখেছি, মানে যদি খুব বলের প্রেসার আসছে তখন ও শটটা হাঁকায়, আদারওয়াইজ ওর খেলা খুবই ব্যালেন্সড খেলা থাকে, মানে ও ম্যাচটা শেষ করার চেষ্টা থাকে একটা, মানে ম্যাচটা নিজের হাতে দায়িত্ব নিয়ে খেলার মতো একটা প্লেয়ার ও। এবার এখন যদি খুব 10 বলে মারতে হবে অমুক রান, তখন চাপ থাকে, তখনও চালায়, তখন আউট হয়ে যায়। ভালো লাগে আমার আফিফ দা নাম করে আমার, অঙ্কন খুব রিলায়েবল প্লেয়ার, আমি শুনি ট্রুলি রিলায়েবল প্লেয়ার, যদি আমার ভালো লাগে। শর্ট পিচে ভেরি ডিফিকাল্ট, শর্ট পিচে হোক বা সিঙ্গলসে খেলা হোক, অঙ্কনকে যদি খোলা হাত ছেড়ে দেওয়া হয়, আই মিন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। টেস্ট ম্যাচেও আমি অঙ্কনের উপর ফুল রিলাই করতে, যদি কোনো সাথে আমাদের টেস্ট ম্যাচ হয় তো ইজ এ ভেরি রিলায়েবল প্লেয়ার। বাকি প্লেয়াররা ঠিক আছে খেলে, সৌমিক যেমন উন্নতি করছে, খেলার একটু বদল আনছে, আগে খুবই চালাতো, দেবজিতের ক্ষেত্রে খুবই মানে আনরিলায়েবল হয়ে যাবে খেলাটা, বাট
হি ইজ ট্রুলি আ রিলায়েবল প্লেয়ার, ইউ ক্যান ট্রাস্ট অন হিম। শুধু ওকে বলতে হবে কি তুমি ডাটে রহো, পিচ মে ডাটে রহো, বাস হি উইল ডেলিভার হিজ জব। থ্যাংক ইউ। তো আমার এই জিনিসটা মনে হয় যে আমি যে কাজটা শুরু করি, একটা কথা আছে, এটা আমি জাতিম সাপ্রু যে স্পোর্টস অ্যানালাইসিস করে, কমেন্ট্রি করে, তার মুখে শুনেছিলাম বিরাট কোহলি সম্বন্ধে, এবং বিরাট কোহলি থেকেই আমরা এই জিনিসটা শেখা যে টাফেস্ট থিং ইজ ডুইং দ্য বোরিং থিং। রোজ একই রকম ভাবে একই কাজ করে যাওয়া, সেটা বিরাট কোহলি করে। তো বললাম বিরাট কোহলি আমার অনুপ্রেরণা। তো আমিও চেষ্টা করি যে সাধারণভাবেই জীবনে ভালো কিছু করতে হলে আমাদের কিছু কঠিন কাজ করতে হয়, তথাকথিত ভাবে। অবশ্যই কি বলে, পাবে গিয়ে নাচ করার থেকে বই খুলে পড়াশোনা করাটা বোরিং, ডেফিনেটলি। তো সেই বোরিং কাজটা মানে একইভাবে কন্ডিশন অ্যাপ্লাইড, যদি কোনো বাহ্যিক সমস্যা না আসে আমি করে যেতে পারি। দ্যাটস ভেরি নাইস থিং। এবং এটাই তো আমি বলতে চাচ্ছিলাম যে ক্রিকেটের টেস্ট ম্যাচ খেলাটা, এটা তোমার স্ট্যামিনা এবং তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। মানে ইটস নট এভরিওয়ানস জব কি প্লেইং এ টেস্ট ম্যাচ অর স্কোরিং এ গুড রান ইন এ টেস্ট ম্যাচ। একটা ধুমধারাক্কা 6 মেরে অনেক ম্যাচ জেতা যায়, খেলা যায়, তাৎক্ষণিক ইয়ে রয়েছে। বাট টেস্ট ম্যাচ তোমার ক্যারেক্টার, তোমার ট্রু অ্যাপটিটিউড সমস্ত কিছু বলে দেয়। এখানে বলে যে টেস্ট ম্যাচ ইজ দ্য বেস্ট ফরম্যাট অফ দ্য ক্রিকেট। এবং জীবন তো অনেকটা বাকি, আমার যেটা নিজের আজ স্ট্রেংথ মনে হলো, ঈশ্বর করুক এটাকে আমি যেন আরো শক্তিশালী করতে পারি, এবং ভবিষ্যতে যেন এটা সত্যিকারের, যেটা আমার আজ মনে হচ্ছে প্রমাণিত সত্য তো নয়, এটা আমার নিজেকে অ্যানালাইসিস করে মনে হওয়া কিছুটা, এটা ভবিষ্যতে যেন পুরোপুরি সত্য প্রমাণিত হয়। অবশ্যই হবে, এর উপরে কাজ করো। আমাদের অনেক ভালোবাসা থাকলো। আমরা পডকাস্টের শেষের দিকে প্রায় চলে এসেছি। আর কিছু প্রশ্ন এবং শেষে একটা ওর থেকে একটা আবৃত্তি লোকাল ভাষায় শুনে আমরা সমাপ্তির দিকে যাব। তোমার জীবনে সব থেকে বড় ভয় কি? বিগেস্ট ফিয়ার, হোয়াট ইজ দ্য বিগেস্ট ফিয়ার ইন ইওর লাইফ? বিগেস্ট ফিয়ারটা হচ্ছে আমার জন্য আমার মা বাবা যেন কষ্ট না পায়। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছে এমন কোনো কাজ যেন না হয় যেটার জন্য মা বাবা কষ্ট পাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা সেই ঘুরে ফিরে একই জায়গায়, যে যখন আমার ট্রিটমেন্ট চলছে আমি আমার চোখের সামনে আমার বাবা মার স্ট্রাগলটা দেখেছি, যে তারা কিভাবে তার ছেলের পেছনে পড়েছিল। আমার এই হাতে চ্যানেল করা যেটা লাগাতার 5 মাস ছিল, সেটাতে জল লাগানো যাবে না। আমার বাবা সেই লাগাতার 5 মাস আমাকে স্নান করে দিয়েছে। আমি বিএমটিতে যখন ভর্তি, আমার বাবা তপ্ত গরমে এপ্রিল মাস প্রতিদিন দেখা করতে যাচ্ছে, আমার মা বিএমটি রুমে আমার সাথে কাটিয়ে দিচ্ছে 18 দিন 20 দিন, আমার সাথে হসপিটালে বসে আছে স্বাস্থ্যসাথী বেডের জন্য। আমার বাবা সারা দিন ওয়েট করে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে। এই যে কষ্টটা তাদেরকে দেখেছি, এবং একটা এই সময় ট্রিটমেন্ট সাধারণত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলেই আসবে, সেই সময় তাদের মুখগুলো যখন মনে পড়ে, ওইগুলো আমার কাছে সব থেকে ডেঞ্জারাস বিষয়। এই জিনিসগুলো যেন মানে কারোর জীবনে এই জিনিসগুলো যেন ফেস করতে না হয়, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় ভয়ের জায়গা। ডেফিনেটলি। আমরা আশা করবো যে এরকম মানে অভিজ্ঞতা অনেক কিছু শেখায়। অভিজ্ঞতা মানুষকে, আমি মনে করি জীবন যদি সহজ হয় তাহলে সেই জীবনের উপকারিতাটা একটু কমে যায়। মানে আমি সবসময় ভগবানকে বলি আমাকে যেন কঠিন থেকে কঠিনতর সিচুয়েশনে ফেলে, so that I can learn so much and I can return it back to the people and to the others also as a whole. আমি খুব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। আমি চাই যে আমাকে ভেঙে দিক, একদম ভেঙে চুরমার করে দিক, যাতে আমি ইয়ে করি। এবং সব তো আমার জীবনে আসা সম্ভব না, আমি চাইলেই তো আমাকে ভেঙে দেবে না। ভগবানও আমার প্রতি যা দেবে তাই মানে আমি অ্যাকসেপ্ট করি। আমি চাই যে আমাকে ভাঙুক, কাঁদি, কষ্ট হয়, বাট স্টিল আমি এই কারণে ওর সাথে কথা বলছি এটাই, বা আরও অনেকের সাথে কথা বলি। তো তাদের জীবনের অভিজ্ঞতাটাও আমি জানতে চাই, যে তারা জীবনে কি ফেস করেছে, এবং তার জীবনের যে কঠিন জিনিসটা সেটাও আমাকে অনেকটা মোটিভেট করতে পারে, অনেকটা মানে লিটারেটও করতে পারে এই বিষয়ে। বিকজ এই জিনিসপত্রগুলো সেই জানে যার জীবনে যায়। তো আমরা দূর থেকে শুধু অনুভব করতে পারি, কিন্তু আমরা দূর থেকে আর কিছু ওই 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 ফেসটা কাটাতে পারবো না। শুধু এটা আমরা একটা ইয়ে করতে পারি। আচ্ছা, এবার বুক মুভি নিয়ে আমরা বলবো যে বাংলা সিনেমা দেখা হয়? দেখেছি খুবই কম, সিনেমা আমার জীবনে খুবই কম দেখা হয়েছে। পাগলু থোড়া সা কর লে, সব সিনেমাগুলো দেখেছি ছোটবেলায়, জি বাংলাতে হয়তো দিত। বেশি সিনেমা দেখেছি শনি ম্যাক্সে, মহব্বতে,
আচ্ছা সূর্যবংশম, হ্যাঁ তারপরে মাস, তারপরে ডন, যেগুলো সাউথ ইন্ডিয়ান মুভিগুলো হতো না হ্যাঁ হ্যাঁ নাগার্জুনের, নাগার্জুনের ওই সিনেমাগুলো, আমিও দেখেছি সাউথ ইন্ডিয়ান সব দেখেছি। ওইগুলো, মহেশ বাবু, মহেশবাবু। তারপর জুনিয়র এনটিআর, হ্যাঁ ওদের যে সিনেমাগুলো ডাব করে করে by আসতো। the way, আমার প্রচুর সাউথের বন্ধু বান্ধবী রয়েছে, প্রচুর, মানে মানে তামিলনাড়ুর হেন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমার কোনো বন্ধু বান্ধবী নেই। কেরালা আছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে এবং কর্ণাটকও রয়েছে। তো আমি তারা আমার বাংলা ভাষা হয়তো বুঝতে পারবে না, এনেকে তামিল கொஞ்சம் தெரியும் ஆனா சொல்ல முடியாது. তো anyway, he is talking about the south films and all my South Indian friends and beloved seniors, juniors, whoever is watching our video, kindly do like, share and subscribe. He is a very big fan of South films. আমি যখন ফার্স্ট চেন্নাইতে যাই এবং আমাকে প্রশ্ন করা হয় যে ডু ইউ ওয়াচ সাউথ ইন্ডিয়ান ফিল্মস, আই সেড নো, আই অনলি ওয়াচ few Bengali films and the Bollywood films, and my favorite সিনেমা আর্টিস্ট ছিল হচ্ছে শাহরুখ খান। তো আমার রুমমেট ছিল, ওর সামনেই বিয়ে আছে, গোকুল আর্মস্ট্রং। তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে হ্যাভ ইউ এভার সিন দ্য শাহরুখ সান আব্রাহাম প্রবাবলি। আমি তো জানতাম না অতটা, মানে পার্সোনাল লাইফ সম্পর্কে জানি না। ও আমাকে মক করে বলছে যে কি তুই শাহরুখের ফ্যান, আর ওর জানিস না ওর ছেলে। তো মনে বললো ওটাই আর কি। তো সাউথ ইন্ডিয়ান সিনেমা যেহেতু টিভিতে সোনি ম্যাক্স আর জি সিনেমা এসব বেশি চলতো, হ্যাঁ তো ওইসব সিনেমা বেশি দেখা হয়েছে। হ্যাঁ। আর ফ্যান আমিও শাহরুখ খানের অনেক সিনেমা ফ্যান দেখেছি। দেখা হয়েছে শাহরুখ খানের? শাহরুখ খানের ফ্যান দেখিনি আমি, ফ্যান আমি দেখেছি। হ্যাঁ ফ্যান আমি দেখিনি, মানে শাহরুখ খানের পুরোনো সিনেমাগুলো বেশি দেখি। মহব্বতে, মাই নেম ইজ খান, তারপরে 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 কুছ কুছ হোতা হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, অসাধারণ। তারপরে ডুপ্লিকেট মনে ওটা সব আমি এখনো মাঝে মধ্যে দেখি, মানে আমার মন খারাপ হলে বাদশা। হ্যাঁ বাদশা, বাদশা। তো মানে এই যে যদি বলি যে অনুপ্রেরণা বলছিলাম, এটা শাহরুখ খানের একটা অনুপ্রেরণা। হ্যাঁ, ওর যে জীবন ওরা, কাহিনী, মানে ওরা মানে ওর যে পার্সপেক্টিভ, ওর যে লাইফকে দেখা দৃষ্টিভঙ্গি, একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। হ্যাঁ দিলওয়ালে দুলহানিয়া, এই সিনেমাগুলো দেখেছি, মানে এই ধরনের সিনেমাগুলো দেখেছি। পুরনো সিনেমা দেখেছি কিছু, কাল হো না হো, বাংলা সিনেমা খুবই কম দেখা হয়েছে। বাংলা সিনেমা। আর সিরিয়াল দেখেছি, ফেলুদা ব্যোমকেশ ভালো লাগে, ডিটেকটিভ কম দেখেছি। ব্যোমকেশ তো নয়, ফেলুদা পড়েছি। আচ্ছা, সত্যজিৎ রায় ফেলুদা সমগ্র সেটা পড়েছি, হ্যাঁ দেখা বিশেষ হয়নি। সোনার কেল্লাটা দেখেছিলাম। আচ্ছা, পড়ে কেমন লেগেছে ফেলুদা? দেখার থেকে আমার পড়ে বেশি মজা লেগেছে। আচ্ছা, অবশ্যই পড়ার একটা আলাদাই পড়ে বেশি মজা লেগেছে। রয়েছে। আর সিরিয়াল দেখতাম, আচ্ছা, ফেমাস তারক মেহতা কা উল্টা চশমা। আহা, মহসিন খুব দেখে। মহসিন, ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও। তারক মেহতা উল্টা চশমা দেখতাম, হ্যাঁ মানে পুরো ছোটবেলাটা দেখেছি, এখন একটু ফিকে হয়ে গেছে। আচ্ছা, দয়া ভাবি চলে যাওয়ার পর থেকে, আচ্ছা, কিন্তু ফেভারিট কি ভাবি? দয়া ভাবি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এগুলো জানি না, মহসিন নিশ্চয়ই জানে। তো একটু বলে দেবে দয়া ভাবির কেসটা কি? রিলসে দেখে নেবো। রিলস দেখে নেবে, ভালো দারুণ, মানে আচ্ছা, হিউমার কমেডি কি জিনিস আচ্ছা, সেটা তারক মেহতা উল্টা চশমা দেখলেই বোঝা যাবে। আচ্ছা। আর নাটক টাটক দেখা হয়? পুরুলিয়ার কোনো নাটক, মানে মঞ্চ টঞ্চ হয় নাটক? না, আমি যেটা বললাম যে পুরুলিয়াতে আমার পড়ে যাওয়া খুব, পুরুলিয়াতে নাটক হয় কিন্তু আমার বিশেষ দেখা হয়। আচ্ছা। আর আদ্রা বললাম একটা মিক্সড কালচার ওখানে, ফলে এখানে পিওর নাটকটা তো বাঙালি কালচারের মধ্যে পড়ে। একদম বইমেলা নাটক এগুলো হয় না? বইমেলা দুবার চেষ্টা করা হয়েছিল, আচ্ছা, খুব একটা সফল হয়নি। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠানটা যারা কি বলে গণশক্তি কি যেন, যারা ওই মানে সাধারণত বাম ফ্রন্টের সঙ্গে যুক্ত, গণনাট্য করে যারা, তারাই কিছুটা বাঁচিয়ে রেখেছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, এটাই হচ্ছে বিষয়। তো নাটক দেখিনি। হ্যাঁ, আচ্ছা, এইতে ইউটিউবে বাংলাদেশের যে নাটকগুলো হতো সেগুলো অনেক দেখেছি। খুব সুন্দর লাগে কিন্তু, খুব ভালো লাগে। বাংলাদেশের যারা দর্শক আছে, অ্যাকচুয়ালি প্রচুর বাংলাদেশের দর্শক রয়েছে, আমাদের ভাষা তো এক। তো তারা আমাদের আর আমি নদিয়ার ছেলে, তো নদিয়ার বাংলা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা বলা হয়। নদিয়া, কলকাতা, হুগলি, এতে স্ট্যান্ডার্ড বাংলা বলা হয়, মানে এদের ভাষা অনেকেই বুঝতে পারে। আচ্ছা, পুরুলিয়ার লোকাল ভাষায় আসি, ভাষা বলতেই মনে পড়লো, পুরুলিয়ার লোকাল ভাষা মানভূমা ভাষা যেটা বলছো, তো সেই ভাষায় আবৃত্তি এবার করার সময় এসছে। আমাদের দর্শকরা খুব শুনতে আগ্রহী হয়ে পড়েছে যে শেষ 5 অঙ্কন মারবে। তো একটা যদি অনুরোধ রইল, যদি শোনাও। হ্যাঁ, অবশ্যই শোনাবো। এই যে মানভূমা ভাষার কবিতা, আমি তো সাধারণত ওই ভাষার সঙ্গে খুব স্বচ্ছন্দ নই। আমার যে বন্ধু রয়েছে সুবীর, সে ভাষাটা বলে, ও বলে
রড়া ভাষা ওটাকে বলে, ও বলে আমাদের রড়া ভাষা। আচ্ছা, আমি ও যেমন অন্য কিছু বুঝতে চাইছিলাম। না না, ও যেমন ওরা পেয়ারা কাঞ্জির বলে, হ্যাঁ, টমেটোকে বলে বিলাতি, আচ্ছা, আরো বিভিন্ন শব্দ ব্যবহার করে। আমাকে একটু কিছু শিখিয়ে দিতে হবে যাতে আমিও বলতে পারি। মানে আমিও খুব জানি না। আচ্ছা। এবার ও যখন ওই কথাগুলো বলে, হ্যাঁ, তো আমি একটু হাসি হাসি মানে মানে বলি আচ্ছা বিলাতি মানে কি, আমি জানি বিলাতি মানে কি। হ্যাঁ, আচ্ছা বিলাতি মানে কি, ও তখন আমাকে উল্টে গাল দেয়, হ্যাঁ, বলছে তুই বাংলাদেশের লোক, তুই কি বুঝবি এসব, আমি আমার রড়া ভাষাতেই কথা বলবো। হুম, না, এই ভাষা হচ্ছে আমাদের মাটির ভাষা, হুম, হুম, আমাদের ওখানকার লাল মাটির ভাষা। হ্যাঁ, এবং এই ভাষাতে আমার জেঠু অনেক লেখা লিখেছে। হ্যাঁ, এই ভাষাটা আমার পার্সোনালি বলতে, হুম, শুনতে হুম, খুবই ভালো লাগে। হুম, এই ভাষায় কবিতা বলতে হুম। খুব আমার ভালো লাগে। আমিও শুনতে খুব আগ্রহী এবং এবং দর্শকরাও। যে আমি যে কবিতাটা এখন শোনাবো, একটা কবিতা শোনাবো, একটু বড় হতে পারে আমি সেই মানভূম ভাষাটা Deliver পুরোপুরি করতে একেবারে পারছি না। ডেলিভার না করতে পারছি না, হয়তোবা, হুম, আবার হয়তোবা করতে পারছি। হুম, হুম, তো ভুল ত্রুটি থাকলে হুম, কি বলে ক্ষমা ঘেন্না করে দেবেন। হুম, হুম, অবশ্যই। যেটা সুবিধা, আমি একটু আর দেখে লাল বলবো। লাল মাটি বলতে মনে পড়লো, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাই তোকে মানাইছে না। এই ইথাই তোকে, এটাও কি এই ভাষা? এটা ওই ওখানকারই। ইথাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তাহলে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। আমার বড় জেঠু দেবাশিস দণ্ডের লেখা কবিতা। আচ্ছা, এটা জ্যাঠারই লেখা। হ্যাঁ, আমি সাধারণত আমার বড় জেঠু লেখা কবিতাই পাঠ করি। আচ্ছা, জ্যাঠাকে প্রণাম এবং দেখবেন। আর ঠিক আছে, আপনার লেখা কবিতা আপনার ভাইপো পড়ে শোনাচ্ছে। তো কবিতাটার নাম হচ্ছে, একটু হাস্য রসাত্মকমূলক, হুম। কবিতাটার নাম হচ্ছে দেশটা ফুটাইন দিল। আচ্ছা, আমাদের একটু মানেটা বুঝিয়ে দিতে হবে, মানে না, বুঝতে পেরে যাবে, না আচ্ছা, বোঝার মতো আচ্ছা, কিছু নেই। ঠিক আছে। টানটা অন্যরকম, আচ্ছা, আচ্ছা, ভাষা শব্দ সবই এক। আচ্ছা, কি বলবো, আচ্ছা, আজকালকার ছিলাপিলাগুলা দেশটাকে ফুটাইন দিল। আচ্ছা, ই গায়ের গেঁড়াকে দেখল, হ্যাঁ, সি গায়ের সম্পাকে মোটর সাইকেলে উড়াই নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোন দিকে দৌড়ছে ওরাই জানে। ওয়াহা, গেঁড়ার ঘরটাতে সম্পার থুতনা, বাবা গো যেমন শশী কাপুর আর মালা সিনহা। হব, তোদের লাজ সরম নাই, ইয়ার লেগে দমে রাগ হয়ে যায়। হুম, কি বলবো, আজকালকার ছিলাপিলাগুলো এই করে দেশটাকে ফুটাইন দিল। এই তো অল্পটুকুন আগে নরহরির পন পাকা লাতিটাকে দেখল, হুম, চোখে দাঁড়াই সুকসুক করিয়া বিড়ি টাইছে। হুম, চোখে সান গিলাস, হুম, কলারটা ঘাতক্য তুলা। হুম, কেনে রে, সানগিলাস না পড়লে চোখে পোকা পড়বে নাকি? হুম, কলারটা না তুললে ঘাড়ে বাতাস লাগবে। হুম, খাইতে জুটে না, হিরো সাজছে, হিরো। এই সকল দেখে দেখে মাথাটা ঠিক থাকে না, হুম, দমে রাগ হয়ে যায়। হুম, কি যে বলবো, আজকালকার ছিলাপিলাগুলা দেশটাকে পুরো ফুটাই দিল। গুরুবারের কথাটাই ধর, হুম, দুপুর দিকে মামনি চললো সিনাতে, হুম, ঘাটে গামছা পরে খৈনি মলছে পটকা, হুম, মুখে হিন্দি গান, হুম। হাসিনা জুলফো বালি লা 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 লা। আমি খালি খেলটো দেখছি, পটকা পট করে কান্টি মাইরে দিল। কান্টি মানে চোখ মারা। আচ্ছা, ভাবিলাম মামনি উঠে আসে থাবড়াবে। হুম, ও বাবা, হুম, মিচকি হাসে জলকে নামে গেল। হুম, এই সকল দেখে দেখে বহুত রাগ হয়ে যায়। হুম, কি বলবো, আজকালকার ছিলাপিলাগুলো দেশটাকে ফুটাই দিল। রাসমেলায় গায়ে যাত্রা হবে, গায়ের ডাগরে ডাগরে ছিলামিয়াগুলো পাঠ করবে। হব, তোদের পড়ালেখা নাই, স্কুল ঘরটায় ডেলি চিল্লামিল্লি, হা কিন্ন, হা কিন্ন, হামকে বাঁচাও। কিন্ন বানানটা বলতে পারবি? এদিকে মাথাটা উঠাই দেখলাম নরহরির ফুকনা লাতিটা দুঃশাসন হইলে শিউলির কাপড় টানাটানি করছে। শিউলি কুয়ার কপি কলের পারে ঘুরছে, আর লপরার বেটা টপরা একটা টর্চ বাতি দিয়ে শিউলির মুখের উপরে লাইট ফেলাচ্ছে। টপরা হইল কিন্ন, আর টপরা টর্চ বাতি হইল কিন্নর আশীর্বাদ। বাবা, যাত্রা ন ছেনালি। এই সকল দেখে দেখে দমে রাগ হয়ে যায়। কি বলবো, আজকালকার ছিলাপিলাগুলো দেশটাকে ফুটাই দিল। ফাইনাল লাইন, আমি কি জুয়ান থাকতে বিড়ি ফুকতাম নাই? ফুকতাম। পার্বতীকে সাইকেলে বস করাই ফিল্ম দেখতে যেতাম নাই? যেতাম।
সানগ্লাস, বেল বটম এগুলো পরতাম নাই, পরতাম। জামার কলারটা কি তুলতাম নাই, তুলতাম। গায়ে গাজন লাগলে যাত্রাপালা করতাম নাই, করতাম। মিছা কথা বলবো নাই, পার্বতীকে 2-4 বার কানকিও মাইরেছি। কানকি তখন কিন্তু দেশটা ফুটে নাই, এখন ফুটে যাচ্ছে। কেন কি তখন আমি জুয়ান ছিলাম, আর এখন বুড়াই গেছি। থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছে, অসাধারণ। আমি প্রথমে ভাবছিলাম যে বুঝতে পারবো না, কিন্তু বুঝতে পারছি। এই ফুটাইন দিলটা মানেটা কি? ফুটাইন দিল মানে দেশটাকে ফুটিয়ে দিল, শেষ করে দিল। মানে কবিতাটার মানে হচ্ছে এই সবাই প্রেম করে বেড়াচ্ছে, যাত্রা টাত্রা করে বেড়াচ্ছে, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে, কানকি মারছে, চোখ মারছে, এগুলো দেখে একজন বয়স্ক লোকে বিরক্ত হচ্ছে। দেশটাকে না ফুটিয়ে দিল, কিন্তু ও তো জোয়ান বেলাতে কাজগুলো করেছে, তখন ওর এগুলো মনে হয় দেশটা ফুটে গেছে। এখন যেহেতু বুড়ো হয়ে গেছে, টেস্টোস্টেরন কমে গেছে, আর জোশ নেই জোয়ান বয়সে, তখন মনে হচ্ছে দেশটা ফুটে গেল রে। খেলা বন্ধ হয়ে গেছে, এখন মাঠে নয়, হাটে নাকি। তো ঠিক আছে, এই অবধি আমাদের পডকাস্ট আজকের মতো থাকলো। আমি পুরুলিয়ার সংক্রান্ত অনেক কিছু জিজ্ঞেস করলাম আমাদের অঙ্কন ভাইকে। আমি যদিও খুব অল্প তথ্যই দিতে পারলাম না, ঠিক আছে, যতটা জানা গেছে ওর সম্পর্কে, ওর সমস্ত কিছু সম্পর্কে এক খোলামেলা আলোচনা হলো, সকলে অনেক কিছু শুনবে, জানবে, এবং ইটস ভেরি ওয়াইড ডিসকাশন হলো। আমরা ছোট করতে চাইনি, আমরা এটাকে বড়ই রাখতে চেয়েছি। এটা অনেক দিন এখানে আপলোডেড থাকবে, এবং যখন ইচ্ছা হবে ও শুনবে, ওর বাড়ির লোক শুনবে, আমিও শুনবো। যখন আমার পুরুলিয়া যেতে ইচ্ছা করবে বা পুরুলিয়া সম্পর্কে কোনো কিছু পড়বো, তৎক্ষণাৎ আমি এই ভিডিওটা একবার চালিয়ে নেবো এবং দেখে নেবো যে, এবং আমার পুরুলিয়া বলতেই ওর বাড়ির কথা মনে পড়বে, আদ্রা। তো গেলে তো ওখানে যাবোই। পুরুলিয়া বাই দ্য ওয়ে, আদ্রা কি করে যাবো আমি? পুরুলিয়া স্টেশন থেকে আদ্রা, পুরুলিয়া স্টেশন থেকে আদ্রার অনেক লোকাল ট্রেন রয়েছে, অনেক বাস রয়েছে। আচ্ছা। আর এখান থেকে যেতে হলে এই যে বললাম পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, রাতের বেলায় চক্রধরপুর, এছাড়া রবি সোম মঙ্গল যায় তোমার রাঁচি ইন্টারসিটি। আচ্ছা। শিরোমণি যায় প্রতিদিন। আর একটা হচ্ছে মশাগ্রাম লোকাল ট্রেন পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ব্যাপার হচ্ছে, যেটা শিরোমণি মশাগ্রাম লোকাল, এগুলো লোকাল ট্রেন। আচ্ছা। তাহলে সময় বেশি লাগে, 6-7 ঘন্টা সময় লেগে যায়। পুরুলিয়া এক্সপ্রেসে ভিড় অনেক হয়, লেট অনেক হয়। আচ্ছা। সবচেয়ে ভালো ট্রেন রাঁচি ইন্টারসিটি। আর রাতের বেলা ট্রেনটা রিজার্ভেশন করতে হয়। কি করবো, মানে আইআরসিটিসি? হ্যাঁ, বাস আইআরসিটিসি স্লিপার গাড়ি, মূলত যেহেতু রাতের ট্রেন তো স্লিপার গাড়ি, ওটাই টিকিট পাওয়া যায়। মানে সবচেয়ে সোজা হচ্ছে রাঁচি ইন্টারসিটি, আর নইলে পুরুলিয়া এক্সপ্রেস। ওখানে একটু ধকল করতে হয়। বাসে যাওয়ার ব্যবস্থা? বাসে এখান থেকে সোজাসুজি একেবারে আদ্রা যাওয়া যাবে না, এখান থেকে হয়তো পুরুলিয়া যাওয়ার বাস থাকতে পারে, আমি জানি না, কোনোদিনও যাইনি, বেশি খরচা পড়ে যাবে। হেঁটে হেঁটে যাওয়া যায় না, অসম্ভব। আর হেলিকপ্টারে করে যদি কিনতে পারি তাহলে অবশ্যই। ওখানে কি এয়ারপোর্ট আছে? না। বাগডোগরাটা কোথায়? হ্যাঁ, বাগডোগরা তো শিলিগুড়িতে। হ্যাঁ, না ওখানে এরকম নাম কিছু নেই। আমি মাঝে মাঝে বলি বাবাকে, আমি মানে মজা করে, আমি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবো আদ্রাতে একটা মেট্রো চালু করবো আদ্রা। আচ্ছা, মজার কথা। ঠিক আছে, আজকে অনেক আলোচনা রইলো সকলের সাথে। আমাদের প্রিয় অঙ্কন আবার নিয়ে আসবো কোনো এক পডকাস্টে, কোনো এক আলোচনায়। দেখা যাবে। আজকের মতো সমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।